আচ্ছা, ক্লাসটা রেকর্ড হচ্ছে। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকের আমরা আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950। যদিও এই আইনটি 1950 সালের আইন, অনেক দিন পুরনো আইন, একটি আইন। এই আইনটি কিছু কিছু বিষয় আছে পুরনো থাকলো, এগুলো ওই যে একটা কথা আছে, পুরনো চালে ভাত বাড়ে, একটা কথা আছে। পরবর্তীতে এটা যদিও 18 নং আইন হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশে, এবং পরবর্তীতে গেজেট অনুসারে কিছু সংস্করণ আনা হয়, সেটা হলো 2013 সালে। তাহলে আমরা লিখব বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950, সংশোধিত বা সংশোধন 2013। এই 13 সালে সংশোধন হয়, পরবর্তী আরেকটা সংশোধন হয়েছিল 22 সালে, সেটা আমরা গেজেট পাইনি। তো 13 যেগুলো আছে এগুলাই ওখানে একটু, যদি নতুন কোনো থেকে থাকে আমি জানাবো, অসুবিধা নেই। আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। তাহলে এখানে এখানে সংক্ষিপ্ত শিরোনাম ট্রেনও আমরা পরে দেখব। এখানে একটু বলে নেই, যেটা প্রথম বলতে চাচ্ছিলাম, এই আইনটি কেন পড়বো আমরা। আমরা অনেক সময় এই আইনটি একটু প্র্যাকটিক্যালি দেখা যায় জেলাগুলোতে বা থানা এলাকাগুলোতে, অথবা মেট্রো এলাকায় তো পুকুর টুকুর নাই আছে। মেট্রো এলাকার পুকুর টুকুর বা ডোবা নালা এরকম আশপাশে নাই, তো এরকম নদী নালা বা এরকম আশপাশে মেট্রো এলাকার পাশে, যেমন ঢাকা, ব্রহ্মপুত্র বা অন্যান্য এলাকায় তিস্তা করে তো যাই থাকলো, কিছু কিছু জেলাগুলোতে নদীও আছে। এবং অসংখ্য, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক, সব জায়গায় নদী আছে, কিন্তু পুকুরের তো অভাব নাই, তাই না? তো ওখানে এই নদী নালা পুকুর ডোবা যাই বলি না কেন, এই মৎস্য সংরক্ষণ করতে গিয়ে আমাদের কিছু সংরক্ষণ, কিছু আইন রয়েছে। যেমন আমরা যে ইলিশ মাছের কথা আসে, বাৎসরিক, যেমন আমাদের রাঙামাটিতে একটা এখানে লেক আছে, এখানে দেখা যায় এখানে কিছু কিছু ট্যাক্স দিয়ে তারা বিভিন্ন এই বাৎসরিক ভাবে তারা ওখানে পরিচালনা করে। যাই হোক, এগুলো অনেক বিশদ আলোচনা। তো আমরা আজকে দেখব এখানে এই আইনের সাথে আমাদের পুলিশের কি কার্যক্রম রয়েছে, এবং প্র্যাকটিক্যালি আমরা কি কি দেখব। দরকার যেহেতু রয়েছে, যেহেতু আইনও আছে, সবকিছুই এক্সারসাইজ পুলিশই করে মামলা টামলা হলে। একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমি জেলা গিয়ে একটি মামলা পাইলাম, সেটা হচ্ছে মৎস্য সংরক্ষণ আইনের একটি মামলা, 50 সাল 2000 সংশোধন 2013 একটা সেকশন। সেটা ছিল যে ওখানে পুকুর নিয়ে ঝামেলা। শুনতে পাচ্ছেন আমাকে? মেজবা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। স্যার। আচ্ছা, মেজবা, তুমি ক্লাস শেষ করে তুমি লিভ নিবা না? তোমার সাথে একটু কথা আছে। তুমি কি ছুটিতে আছো নাকি হাজির আছো? হাজির আছি স্যার, ছুটি নেয়নি। আচ্ছা, ক্লাস থেকে সবাই লিভ নেওয়ার পরে তুমি লিভ নিবা না, তোমার সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা, উদাহরণটা হচ্ছে, যেমন পুকুর নিয়ে ঝামেলা। পুকুরটা হয়তো বা কোনো একটা খাস বা কোনো একটা সরকারি একটা ছিল। তো ওইটা নিয়ে এক মারামারি হলো, মারামারিকে কেন্দ্র করে ওখানে প্রচুর মাছ ছিল। এই মাছগুলো হঠাৎ করে এই মারামারি এক পর্যায়ে হয়, মারামারির পরের দিনই কে বা কাহারা বা কোনো এক পক্ষ বা এক পক্ষ বা শত্রু পক্ষ যেটাই হোক, যেহেতু মারামারি উৎস হয়েছে কোনো একটা বিষয় নিয়ে, মসজিদ নিয়ে মারামারি, পরে পুকুর নিয়ে ঝামেলা, ঝামেলা ঝামেলা হলো, পরে পুকুরে কি দিল, বীজ, বীজ দিয়ে দিল। পুকুরে বীজ দেওয়াতে কি হলো, মাছ, সমস্ত মাছ মারা গেল। তখন পরদিন ওই, এমনি তো মারামারি নিয়ে মামলা নিয়ে থানায় এজাহার নিয়ে ঘুরতেছে, মেডিকেল রিপোর্ট টিপোর্ট নিয়ে মামলা হচ্ছে তো হচ্ছে না। দেন পরের দিন আবার দেখা গেল মাছ প্রায় 20, 10-12 লক্ষ টাকার মাছ বিক্রি করে মেরে ফেললো। এই যে একটা বিষয়, তখন কি হলো, যখন মাছ মারা গেল তখন তো মামলা এমনি অটোমেটিকলি মামলা নিতে হয়। তখন এই যে পেনাল কোডের এই মামলা নেওয়ার বিষয় কিছুটা একটা ছিল, রেস্ট্রিকশন ছিল, সেটা হচ্ছে যে মামলাটা পেনাল কোডে নিতে হবে। তো প্যানেল কোর্টে আমি স্যারকে বললাম যে স্যার, প্যানেল কোর্টে তো সবসময় সচরাচর মামলা হয় বিষ প্রয়োগে, যে আমরা যে ক্ষতি সাধনের যে মামলাটা রয়েছে সেই সেকশনে। তো ওখানে দেখা গেছে, তো ওই সেকশনে যদি মামলা নেন, 436 যে পর থেকে যেগুলা হচ্ছে, 427, 28, এগুলো 29, এই যে সেকশন মামলাগুলো, ক্ষতি সাধনের বিষ প্রয়োগ, অল্প 25 টাকা 30 টাকা এরকম ম- আহ, ওখানে বলা হচ্ছে আহ, জীব জন্তু মেরে ফেলা এরকম। তো স্যারকে বললাম যেহেতু আইন আছে, ওই আইনি মামলাটা নেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে পরবর্তী দেখা গেল, স্যারকে বললাম, জিজ্ঞাসা করলো পরে কোন আইন, পরে এখান থেকে দেখা দিল স্যার এই আইনে মামলা নিতে পারে। তখন বললো হ্যাঁ, যেহেতু ওখানে পেনাল কোর্টের সাথে মামলা হয়, কিন্তু যে আইনে একজাক্টলি যে ঘটনা
সেই আইন হলে আইনের যে প্রয়োগ, আইনের সঠিক প্রয়োগটা শুরু হয়। তা খেয়াল রাখবেন, যেহেতু পুলিশ হেডকোয়ার্টার্স এটা সিলেবাস আছে, তা আপনাদের পড়তে হবে এখন। তাহলে আমরা 2013 সালের আইনটি, যদি 1950 পরবর্তী সংশোধন 2013, সংশোধন 22 সালে আরেকটা রয়েছে, ওটা পরে দেখব। 13 পর্যন্ত আমরা থাকেন। আর এর প্রথম হচ্ছে এখানে দেখেন, আমরা যদি একটু নিচে দেখা যাচ্ছে লেখা, আমরা এখানে একের যে দুই রয়েছে, এটা একটা এমসিকিউ প্রথম। যে সংক্ষিপ্ত শিরোনাম আমাদের দরকার নেই, আমরা পড়লাম 1950 নাম অব্যবহৃত সংশোধন 2013, ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। এটা এমসিকিউ থাকতে পারে যে মৎস্য সংরক্ষণ আইন কোন কোন অঞ্চলে প্রযোজ্য হবে, শুধু একটা জায়গায় লেখা থাকবে সমগ্র বাংলাদেশ। এটাই হচ্ছে এমসিকিউ উত্তর, এইটুকু পড়বেন। আর এগুলো এদিকে আমরা দেখবো না, খালি একটু সংজ্ঞাগুলো একটু দেখে আসি, পরবর্তী আমরা আজকে গুরুত্বপূর্ণ ধারা কয়েকটাকে পড়বো। দুইয়ের সংজ্ঞা আমরা সব সময় পড়ি। কারেন্ট জাল, এগুলা আমাদের মুখস্থ করা কিছু নাই, কারণ হচ্ছে আমরা জেলেও না বা আমরা অন্য কিছু না, এগুলো আমরা তৈরি করবো না, বাট একবার রিডিং দিব, এগুলো আমাদের পরীক্ষা আসবেও না। এই যে সংজ্ঞা, কারেন্ট জাল, মৎস্য, যেগুলো আসবে এগুলো দেখতেছি। সংজ্ঞাতে কারেন্ট জাল আমরা বাস্তবিক অর্থে আমরা ইউজ করছি জানি, এটা হলো আঁশ বিশিষ্ট সিনথেটিক লাইলন সুতা তৈরি, এগুলা জাস্ট রিডিং নিবেন, এগুলা আজকে পড়া দরকার নাই। মৎস্য কি কি আছে একটু দেখতেছি। মৎস্য খামার, ফিশারি, মৎস্য কর্মকর্তা, এখানে দেখেন এই যে এইটা দরকার। আমরা এই মৎস্য পড়তে গিয়ে আমরা এর সাথে সম্পৃক্ত সেকশন কি কি এবং সম্পৃক্ত শব্দগুলো কি কি আমরা এগুলো দেখবো। কারেন্ট জালের সাথে সম্পৃক্ত, কারেন্ট জাল তো আমরা জানি যেটা অবৈধ। আমরা কারেন্ট জালের মাধ্যমে বিভিন্ন এই যে মৎস্য ধরিবার যেটা আমরা জাল বলি, এবং সারা বিভিন্ন দেশে ও বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় এই যে ইলিশ প্রজাতি যে চাঁদপুর বা বিভিন্ন জায়গায় যে সমুদ্র থেকে মাছগুলা মারে আপনারা জানেন। এই মৎস্য তো আপনারা জানেনই, মৎস্য এখানে কি কি অন্তর্ভুক্ত রয়েছে। এই যে বলছে যে কোমল অস্থি ও কঠিন আঁশ বিশিষ্ট যেটা মাছ, স্বাদু পানির চিংড়ি, সামুদ্রিক চিংড়ি, উভয়চর প্রাণী, স্বাদু পানির কচ্ছপ, এগুলা এটা কিন্তু এমসিকিউ। এই যে এগুলা মৎস্য কি, এগুলো একটা এমন একটা দিল, প্রাণী বা এরকম একটা জীব দিল যেটা হচ্ছে আপনার পড়েন নাই। স্বাদু প্রাণীর কচ্ছপ, সামুদ্রিক কচ্ছপ, খোলস বিশিষ্ট কাঁকড়া জাতীয় প্রাণী, এই যে প্রাণীর কথা বলছে, শামুক জাতীয় কোমলাঙ্গ প্রাণী, একিনোডার্স, এই যে একটা শব্দ লেখছে একিনোডার্স। এবং ব্যাঙের জীবন চক্রের সকল ধাপ, এই যে ব্যাঙের যে জীবন চক্রের যে সকল ধাপ রয়েছে, এটাও মৎস্যের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। সাপ সাপ আছে নাকি স্যার? না, এখানে তো সাপ ওরকম লিখতে, এই যে এখানে খোলস বিশিষ্ট কুকড়া জাতীয় প্রাণী বলছে এখানে। কাকড়া, কাকড়া, কুকড়া না কাকড়া। সাপের কথা এখানে লেখা নাই, মৎস্যর। আচ্ছা, ফিশারি এর দরকার নেই আমরা। এখানে এই মৎস্য খামারের যে বিষয়টা, ফিশারি আমরা জানি যে ফিশারি অর্থ প্রাকৃতিক উন্মুক্ত বন্ধ প্রবহমান বদ্ধ। এই যে ফিশারি আমরা মাছ টাছ এখানে যে সকল কার্যক্রম পরিচালনা, যেমন নদী, হাওর, বিল, এগুলো আমরা এর সাথে আমরা চিনি জানি। এবং এখানে একটু লেখছে যে মৎস্য অনুরূপ প্রাণীর উৎপাদন, মৎস্য সংরক্ষণ, উন্নয়ন, প্রদর্শন, প্রজনন এবং সৌন্দর্য বর্ধক হিসেবে বস্তু মৎস্যের, এখানে দেখেন একটু, এখানে যা কিছু আছে মৎস্য খামার অন্তর্ভুক্ত হবে, কিন্তু সৌন্দর্য বর্ধক বস্তু হিসেবে ব্যবহৃত মৎস্যের কৃত্রিম মৎস্যধার, পুকুর, ট্যাঙ্ক ব্যবহার অন্তর্ভুক্ত হবে না। মৎস্য খামারিতে যে সৌন্দর্য বর্ধক করার জন্য এই মৎস্য সাদার বা পুকুর বা ট্যাঙ্ক এর অন্তর্ভুক্ত করবে না। এটা এই লাইনটা একটু পড়ে যায় যে কোন কোন ক্ষেত্রে যে এই মৎস্য খামার অন্তর্ভুক্ত হবে না, খুবই বোঝা যায়। আমরা যখন রিডিং করি না তখন বোঝা যায় যে কোন জায়গা থেকে ধরতে পারে। কারণ সিলেবাস থেকে তো কোন কোন আইন থেকে প্রশ্ন করবে, ওটা আগে সিলেবাসটা হয় যে এই আইন থেকে প্রশ্নগুলো আজকে এবার দিব। হঠাৎ করে সারা বই হাতায় না, সব সময় আগে টাচ করে যে পাঁচটা আইন নিয়ে এসেছে তারা, পাঁচটা আইন থেকে কোন কোন আইনগুলো সিলেক্ট করে তারপর ওই আইনগুলো থেকে তারা প্রশ্ন করে। আচ্ছা, মৎস্য কর্মকর্তা, এখানে মৎস্য কর্মকর্তা যেখানে সরকার বা সরকার নিগঠিত এই উদ্দেশ্যে ক্ষমতাগত কোনো কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত কোনো যিনি আইনের সকল বা যে কোনো উদ্দেশ্য বাস্তবায়ন আইনের অধীন প্রণীত কোনো বিধি অনুসারে কার্য করিবার জন্য নিয়োগপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আলাদা রয়েছে আমাদের। তবে এখানে একটু খেয়াল রাখেন, তবে শর্ত থাকে যে কোনো পুলিশ কর্মকর্তা এই ক্ষমতাপ্রাপ্ত হইবেন না, ডাইরেক্ট লেগে দিচ্ছে যদি দেখেন সরাসরি, কিন্তু ওদের কিন্তু পুলিশের ব্যাপারটা আছে, কিন্তু এখানে বলছে যে মৎস্য কর্মকর্তা পুলিশ তো দরকার নেই, পুলিশের কি মৎস্য কর্মকর্তা দরকার নেই। এই যে অনেক সময় তো বিষটা, যে বিষটা প্রয়োগ করলো সেটা ওই মৎস্য কর্মকর্তা, আমরা মেডিসিনটা যে পুকুরের পানি বিষটা যে প্রয়োগ করছিল ওইটা নিয়ে আমরা ফরেন্সিকের গিয়ে আমরা সেটা পরীক্ষা করাই, মৎস্য ইয়েতে একটাই আছে জেলায়, তখন সেটা রিপোর্ট দিলে সেটা পরবর্তী কার্যক্রম করে, এগুলো জাস্ট রিডিং নিবেন। কিন্তু এখানে রিডিং এ দেওয়ার ভিতরে মৎস্য খামারের ভিতরে এখানে সৌন্দর্য বর্ধক এইটুক। আর এই মৎস্য কর্মকর্তা বিধি অনুসারে কার্যকরী ও নিয়োগপ্রাপ্ত হবেন, ঠিক আছে, তবে শর্ত থেকে পুলিশ কর্মকর্তা ক্ষমতাপ্রাপ্ত হইবেন না। এইটুকু খালি রিডিং নেন, জাস্ট এটা খালি জাস্ট
একটু দেখা, আমরা পরবর্তীতে। মৎস্য ধরিবার জাল রয়েছে, এগুলা দরকার নাই। ফিক্সড ইঞ্জিন, এগুলা ওই যে মাছ ধরার যে বিভিন্ন ইঞ্জিন রয়েছে এগুলা। এখানে একটা এমসিকিউ আছে, দেখেন যে বিধিমালা প্রণয়নের ক্ষমতা, বিধিমালা প্রণয়নের ক্ষমতা কার? সরকার। এটা তো এটা আপনি এমসিকিউ, এটা আর কিছু করার দরকার নেই, এগুলা দিকার দরকার নেই। যে ধারাটা পড়বো আমরা, এটা একটু ছোট করে নেই, গেজেট থেকে ধরছি সরাসরি। আচ্ছা, চার ধারাটা দেখেন। এই মৎস্য সংরক্ষণ আইনের চার ধারায় বলছে যে মৎস্য বিক্রয় নিষিদ্ধ করো, মৎস্য বিক্রয়। যে এটা কেন বিক্রয় নিষিদ্ধ, আমরা তো একটু আগে বলছি যে এটা তো নির্দিষ্ট একটা সময় আছে, একটা নির্ধারিত যে প্রজাতির কতটুকু দৈর্ঘ্য থাকবে, কতটুকু মৎস্য থাকবে, কতটুকু আকারে বেশি হবে বড় হবে, এই ধরনের যে প্রস্তাবনা যখন সরকারি গেজেট দেয়, নির্দেশনা দেয়। আচ্ছা, মৎস্য বিক্রয় নিষিদ্ধকরণের যে শব্দগুলো দেখেন, বাংলাদেশের সর্বত্র, যেহেতু এই আইনটি বাংলাদেশ সর্বোচ্চ সব জায়গায় প্রযোজ্য, সেই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কোনো সময় নির্ধারিত, ডাইরেক্ট বলে যে কোনো অংশের সুনির্দিষ্ট কোনো সময় নির্ধারিত প্রজাতির নির্ধারিত আকারে কম দৈর্ঘ্যের মৎস্য বিক্রয় বিনিময়ে ধরা, বহন, পরিবহন, প্রস্তাব, প্রদর্শন, দখল নিষিদ্ধ করতে পারবে। এক কথা হচ্ছে চার দ্বারা হচ্ছে আমরা মৎস্য বিক্রয় নিষেধ, চার দ্বারা। চারের ক, এখানে চার থেকে আরেকটা অপশন করছে চারের ক, চারের কটা খেয়াল দেখেন, চারের ক কোনো শর্ট হাইফেন না, একদম অ্যাডজাস্ট লাগানো। চারের ক, কারেন্ট জাল নিষিদ্ধ করো, কারেন্ট জাল নিষিদ্ধ করেন। ভেরি ইম্পর্টেন্ট, যে কারেন্ট জাল দিয়ে কোনো মাছ ধরতে পারবে না, ডাইরেক্ট বলা আছে। যদি পাওয়া যায়, যে মাঝে মাঝে এই এই যারা টুরিস্টে বা ইয়েরা থাকে, তারা কিন্তু এই যে এই এই চারের কথায় মামলা হয়, নিষিদ্ধ করার পর তারা যদি এটা করে। চারের ক, এই যে ব্যক্তি কারেন্ট জাল তৈরি, বুনন, যে ব্যক্তি তৈরি করবে, বুনন করবে, আমদানি করবে, কিন্তু এগুলো তো আসলে প্রচলিত আইনে এগুলো বাস্তবে হয়। জাল তৈরি করতেছে, বুনন করতেছে, আমদানি করতেছে, বাজার করতেছে, তবে এগুলো যদি ধরা হয় তাহলে এগুলো কি নিষেধ আছে, এগুলো করার সুযোগ নেই। এক কথায় চারে হচ্ছে মৎস্য বিক্রয়, আর চারে ক হচ্ছে কারেন্ট জল নিষিদ্ধ করো। এখানে দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে আপনার এইটুক কথা, যে দুইয়ে বলছে কোন ব্যক্তির দখলে কোনো কারেন্ট জাল থাকলে তিনি এই আইনের বিধান বলবৎ হওয়ার 45 দিনের মধ্যে নিকটতম থানায়, এইটাই এমসিকিউ আপনার চারের কতে। কোনো ব্যক্তির দখলে কোনো কারেন্ট জাল থাকলে, কারো যদি দখলে থাকে বা পজিশনে থাকে, তিনি এই বিধান বলবৎ হবার, মানে যে এই যে 1950 সাল থেকে শুরু করে এই 2013 সালে এবং 2022 সালে যদি সংশোধন হয়ে থাকে, এটা সে বলবৎ হওয়ার তারিখ হতে বলো, যেহেতু নিষিদ্ধ করা আছে এই ডেটের পর থেকে, যে কত দিনের ভিতরে, অবশ্যই 45 দিন। কোথায় জমা দেবে? থানায়। আবার লিখছে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। তিনটার কথা বলছে, এমসিকিউ দেখেন। 45, একটা হলো টাইম ফ্রেম করে দিচ্ছে 45 দিন, আর একটা হচ্ছে এ, কোথায় দেবে? নিকটতম থানায় অথবা মৎস্য কর্মকর্তার কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত কারণ জল কি করবে? সারেন্ডার করবে। এরূপ মেয়াদের মধ্যে কোনো দখলে কোনো কারণ থাকলে অপরাধ বলে গণ্য হবে না। যদি বলছে যে এই মেয়াদের মধ্যে কোনো ব্যক্তি দখলে কোনো কারণ জল থাকলে অপরাধ বলে গণ্য হবে না। কতদিন? 45 দিন, এটা খেয়াল রাখবে। চারের পর দুইয়ে কোনো সমস্যা আছে কারো? খুব ইম্পর্টেন্ট এটা, একটু রেসপন্স করেন। আর কোনো সমস্যা আছে চারের? আমরা দুইটা ধরা পড়লাম, একটা হচ্ছে চারে হচ্ছে মৎস্য বিক্রয় নিষিদ্ধ, আর হচ্ছে চারের উপর চারের দুই কারেন্ট জাল নিষিদ্ধ। স্যার, হ্যাঁ কারেন্ট হ্যাঁ, জাল থাকলে কি স্যার? এটা এটা আইনটা স্যার আসলে বুঝতে পারিনি স্যার এটা। মানে কারেন্ট জাল নিষিদ্ধ করছে, মানে আইন যেহেতু করছে যে তুমি কারেন্ট জাল ব্যবহার করতে পারবে না, শুধু ব্যবহার না, বুনন করতে পারবে না, তৈরি করতে পারবে না, দেশে আমদানি করতে পারবে না, বাজার যদি বাজার নিয়ে বসতে পারছো ওরা মজুত করতে পারবে না। যদি কোনো মজুত করেও থাকো, তবে 45 দিনের ভিতরে তুমি থানায় অথবা মৎস্য কর্মকর্তা অথবা নির্বাহী কর্মকর্তা জমা দিবা, সারেন্ডার করবা। আর যদি না, 45 দিন বলতে কি স্যার? এটা তো একটা নির্ধারিত তারিখ থাকে নাকি স্যার? অত তারিখ থেকে অত তারিখের 45 বলতে কোন তারিখ থেকে 45 দিন স্যার এটা? একটা একটা গ্যাজেট যখন প্রকাশ হয়, টাইম দিয়ে দেয়। মৎস্য কর্মকর্তারা বা অনেক সময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা, তাদের তো অনেক দায় দায়িত্ব থাকে। থানা, এটা তো থানার আর দায় দায়িত্ব না থানার, তাদের বলছে থানায় দেওয়ার জন্য। যদি থানায়, ওদের থানার অফিসার নিয়েই তো কার্যক্রম করে, এই তোমার কি বলে এটাকে, অভিযান পরিচালনা করে, যেটা হচ্ছে কোর্ট, মোবাইল কোর্ট করে, ঠিক আছে। তো এরা তো, ওরাও কিন্তু এখন তো সবকিছুই মোটামুটি ওই টাইম ফ্রেম যেটা,
তারা কিন্তু এরকম প্রচার করে যে আপনারা যদি এরকম ব্যবহার করেন আপনারা 45 দিনের ভিতরে এই স্থানে জমা দিবেন, এরকম মাইকিং করে। মানে স্যার, আমি স্যার যেটা বুঝতে পারলাম, যেমন ইলিশ ধরা নিষিদ্ধ, ধরেন ফেব্রুয়ারি মাসে 1 তারিখ নিষিদ্ধ করছে, মানে হ্যাঁ এরকম হ্যাঁ, একটা দিন রাইট, রাইট এরকম ভাই, এটাই। জি স্যার। আচ্ছা, জি স্যার। আরেকটু বিষয় হচ্ছে যে ধারাটি আমরা পড়বো, যে এই যে আমরা চার চার উপরে দিকে আর বাদ পড়লো নাকি, না না, এই 4-5 যদি কেউ বিধান লঙ্ঘন করে তখন আমরা এই যে মামলা যেটা করে, মূলত আমরা তো মামলা নিব, এই দণ্ডটা দেখো, কেউ যদি লঙ্ঘন করে এই ক্ষেত্রে এই দণ্ডটা বলা হচ্ছে 5 ধারা। এই আমরা এই চার, এই 3 ধারার প্রণীত দেখি তো, 3 ধারার একটু প্রণীত কি বললো আবার, বিধিমালা প্রণয়ন দরকার নেই এগুলো। আচ্ছা, আমরা 5 দেখি দণ্ড। দণ্ডটা আমরা শুধু কোনো মুখস্থ করব না, এখানে 5,000 টাকা জরিমানা করবে না 2 বছর জরিমানা দিবে এত কিছু দরকার নেই। এখানে হচ্ছে আমরা পড়বো চারের ক, যেটা পড়ছিলাম এই চারের ক, এই যে এইটুক চারের এক বা এই চারের দুই, এখানে বলছে যে এখানে পাশের যে চারের ক এ বর্ণিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ক্ষেত্রে জাল তৈরি, বুনন, আমদানি, মজুদ, এগুলো হচ্ছে 3 বছর 5,000, 5 বছর কারাদণ্ড, তদুপরি 10,000 টাকা জরিমানা। এগুলা জরিমানা টরিমানা আপনাদের মনে রাখার সম্ভব না, এগুলা আপনি দরকার নেই, জাস্ট আপনি লিখবেন 5 ধারার দণ্ড। যদি কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে কি করবে, পাঁচের ক, খ, এগুলো আপনার দরকার না, এটা 5 ধারায় তাকে দণ্ডে, প্রচলিত আইনে দণ্ডে দণ্ডনীয় হবে বা অপরাধ হবে। আপনি এই 5 ধারাটা মনে রাখবেন, পাঁচে বলা হচ্ছে দণ্ডের কথা। আরেকটা কথা এখানে বলি, বলছে আমরা এইটুক তো আমদানি রপ্তানি যা কিছু দেখলেন, কিন্তু এখানে আবার বলছে কেউ জাল বহন করে, পরিবহন করে, অধিকার রাখে, দখল করে, এখানে তো যে পাঁচের ক এবং খ স্পেসিফিক ভাবে থানায় যখন কোনো মামলাটা নিতে চায়, যে তারা যদি এজাহার দেয়, তখন এরকম পাঁচের একের ক, পাঁচের একের খ দ্বারাই অপরাধ করেছেন বলে গণ্য হবে। এগুলো হচ্ছে আপনার স্পেসিফিকেশন ইয়ে অনুযায়ী আপনারা এগুলা পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আপনার ক খ উল্লেখ করার দরকার নেই, ডাইরেক্ট 5 ধারায় দণ্ডে দণ্ডিত হবে লিখবেন। যে এখানে এই শব্দগুলো মনে রাখলে হবে, যে বাজারজাত, পরিবহন, বহন, দখলে, যেটা আমরা বললাম একটু আগে, এই যে আমরা যেটা পড়ছি চারের ক, কারেন্ট জাল নিষেধাজ্ঞা, নিষিদ্ধকরণ যেটা আর কি। আচ্ছা, আর এখানে একটা দেখেন পাঁচের ক, যেমন চারের ক দেখলাম, পাঁচের ক, চারের ক দেখলাম আমরা কি, কারেন্ট জাল নিষিদ্ধকরণ। আর এখানে যায় বাজেয়াপ্ত করার ক্ষমতা। এই যে বাজেয়াপ্তে কি কি করবে, অর্থাৎ অপরাধের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তি, যে সকল অপরাধের সাথে যে সব কারেন্ট জাল যা কিছু আছে, জাস্ট একটা রিডিং নিবেন, খালি হেডলাইনটা পড়বেন এইটুকু, যে বাজেয়াপ্ত করতে পারে এই দোষী সাব্যস্ত ব্যক্তি কে করবে, আদালত, সংগঠনের যে সকল দ্রব্য, এটা কিন্তু কোনো বাজেয়াপ্ত কিন্তু কোনো পুলিশ, কোনো ইউনো অফিসার বা ওরকম যেহেতু মামলা হলে সেগুলো জব্দ হবে। জব্দ হলে এগুলো যখন কোর্টে যাবে তখন তো দোষী সাব্যস্তকারী অপরাধ সংগঠনের জন্য কোনো ব্যক্তি সকল দ্রব্য সকল জিনিস ব্যবহার করেছেন সেগুলো বাজেয়াপ্ত করবে, আর কিছু জাস্ট এটা আপনি মনে রাখবেন। পাঁচের ক হচ্ছে বাজেয়াপ্ত করার ক্ষমতা কে করবেন, আদালত, আর কিছু লাগবে না, এইটুকু আর পুরা পড়া দরকার নেই। কিছু জিনিস আছে একটু পড়তে হয় না। আমাদের যে কাজটা, পুলিশের যে এখন কাজটা, এখানে এখানে এটা আমরা একটু দেখবো। আচ্ছা, এখানে 6 ধারাটা আমরা পরে আজকে শেষ করে দেবো, এই 3টা ধারায় আমাদের পড়তে হয় এখানে, মনোযোগ দেন। এ আইনের অধীনকৃত অপরাধ না বিনা প্রণয় গ্রেপ্তার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের যে কাজ। এ আইনে আরেকটা আইন পড়তে হবে আমাদের, অসুবিধা নেই, ওটা পড়বো পরে, আগে এইটুকু আমরা দেখে নিই। এ আইনের অধীনকৃত অপরাধ জন্য বিনা প্রণয় গ্রেপ্তার, আমরা অন্যান্য আইনের যে সকল আইনে বিনা প্রণয় গ্রেপ্তার কথা বলা রয়েছে, কার্যবিধি, মাইনর অ্যাক্ট, এই যে আরেকটা আইন আপনাদের অ্যাড হলো সেটা হলো 6 ধারা, অর্থাৎ এই মৎস্য সংরক্ষণ আইন 1985 সালের সংশোধিত 2013 সালের এই 6 ধারা অনুযায়ী বিনা পরণ গ্রেপ্তার করতে পারেন। এখানে ওই যে বললাম না কি কি বলা রয়েছে, যিনি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হবেন সরকার কর্তৃক, বিশেষভাবে একটা কথা রয়েছে, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যিনি হবেন 3 ধারা 3-এর অধীন কোন বিধির, এই যে 3, 4, 4-এর ক, এগুলো এত দরকার নেই। আপনার অধীনে যে সকল বিধান দেওয়া আছে, প্রজ্ঞাপিত যে সকল জারি করা আছে, সে প্রজ্ঞাপিত নিষেধ লঙ্ঘনের জন্য কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন যদি, দেখেন, এই আইনে যে আপনি অ্যারেস্ট করবেন,
অ্যারেস্ট এখানে তো আপনি বললেন যে এই অপরাধের বিনিময়ে গ্রেপ্তার করা, তবে গ্রেপ্তার করা যাবে, কিছু কন্ডিশন আছে। ওই ব্যক্তি যাকে আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন, জেলে বলেন বা তাদের সাথে যাদের জাল সহ পাইলেন, যাই কিছু বলেন না কেন, ওই ব্যক্তির নাম ঠিকানা যদি অজানা থাকে, প্রথম একটা অপশন থাকতে হবে যে আপনি অ্যারেস্ট করবেন, নাম ঠিকানা অজানা। তারপর হচ্ছে উক্ত ব্যক্তির নাম ঠিকানা প্রদানের সম্মত না হন, উহা প্রদান করা হইলেও উহার যথাযথ সম্পর্কে সন্দেহের যুক্তি সংক্রান্ত থাকে। দেখেন, খুব রিজনেবল দুইটি যুক্তিসঙ্গত কারণ দিচ্ছে। যেমন আমরা কার্যবিধিতে বলা রয়েছে যে নাম ঠিকানা জানাইতে যদি অস্বীকৃতি জানাই, আমরা 57-এ পড়ছি, যদি সঠিক পাওয়া যায় তাহলে আমরা ছেড়ে দিব, আর যদি সঠিক না পাই, যাচাই বাছাই করে পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা চালান দিব। এই যে কথাগুলো, আপনি ভাষাগত মাইনর যত পড়বেন, কিছু কিছু ভাষা আছে এগুলো আপনার এই ভাষাগত দখল বাড়বে। যে প্রথম কন্ডিশন হচ্ছে, এগুলো হচ্ছে এমসিকিউ প্রায়োরিটি, যে একজন এই মৎস্য সংরক্ষণ 1950 সালের আইন অনুযায়ী বিনা পরামর্শে গ্রেপ্তারের ক্ষেত্রে পারবেন কোন কোন ক্ষেত্রে, বা তার শর্তগুলো কি কি। যে কোনো ব্যক্তির নাম ঠিকানা তার অজানা থাকে, উক্ত ব্যক্তির নাম ঠিকানা প্রদর্শন সম্মত না হন, মানে ঠিকানা দিচ্ছে সম্মত না হন, যে আমি আমার নাম ঠিকানা দিব না, বন্ধ করে দেবো। উহা প্রদান করা হলেও যদি দেখা গেছে নাম ঠিকানা দিচ্ছে বা সম্মত দেয় না, কিন্তু আবার প্রদান করছে, কিন্তু উহার যথার্থ সম্পর্কে সন্দেহ রয়েছে, এটা একটা। আরেকটা বিষয় বলছে, এই ধারা অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তি যতক্ষণ না তার নাম ঠিকানা সঠিকভাবে নিরূপণ করা যায়, ততক্ষণ পর্যন্ত আটক রাখা যেতে পারে। কত সুন্দর একটা কথা, ভেরি। এগুলো খালি পড়বেন, মেন বই ধরে ধরে দেখবেন, মোটামুটি ভালো লাগতেছে। কত সুন্দর কথা যে আপনি তাকে গ্রেপ্তার ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত নাম ঠিকানা সঠিক নিরূপণ করে না পারছেন, ততক্ষণ আপনি আটক করতে পারবেন, আটক রাখা যেতে পারে। এই যে অনেক সময় আমরা মেট্রো এলাকায় বা অন্যান্য থানা এলাকায় অনেক সময় অনেক অপরাধের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে পেয়ে যায়, যেটা আসলে ওই রাত বাজে 12টা 1টা 2টা, তার নাম ঠিকানা যাচাই করতে তো সকাল হয়ে যায়, পরদিন 12টা 1টা বাজে, তো এই পর্যন্ত তাকে আটক রাখি। তো এটা পুলিশের একটা ক্ষমতা আর কি। পুলিশের ক্ষমতা বলতে আইনের ক্ষমতা, আইন আপনাকে দিচ্ছে। আপনাকে তখন এই আইনটা আপনি যখন আইনটা ক্লিয়ার জানবেন, তখন এই আইনটা আপনি অ্যাপ্লাই করবেন, যে হ্যাঁ আমার এটা বলা আছে, যে কোথায় বলা আছে তাকে আটক রাখা যাবে, নাম ঠিকানা পাওয়া যায় না, আপনারা তখন গর্বের সাথে বুক ফুলে এই তারাটা দেখা দিবেন। যত আইন করবেন তত আর স্ট্রং হবে। তবে শর্ত থাকে, ফৌজদারি কার্যবিধি এখন দেখেন, শর্ত আপনার খালি পড়লেই হবে না, আপনার সাথে প্রত্যেকটা আইনের সাথে কানেক্টেড যে রিলেশন রয়েছে, কানেক্টেড যে সম্পৃক্ত রয়েছে একটার সাথে আরেকটা, তখন কি করবেন। তবে শর্ত থাকে যে ফৌজদারি কার্যবিধি 1898 5 নং আইনের বিধান অনুসারে, ওই যে আমরা ম্যাজিস্ট্রেটের সম্মুখে নিকটস্থ থানায় উপস্থিত করিবার জন্য যে সময় প্রয়োজন হওয়ার অধিক সময় গ্রেপ্তারের ভিতরে আটক রাখা যাবে না, যেটা আমরা 61-তে পড়েছি। তারপর হচ্ছে 167-এ পড়েছি, 166 পড়েছি, যে আপনাকে 24 ঘন্টার ভিতরেই কি, আপনি যখন আসামি ধরলেন, অবশ্যই এই 24 ঘন্টার বেশি সময় বেশি আটক রাখার ক্ষমতা নাই, যুক্তিসঙ্গত যদি কারণ না থাকে। কত সুন্দর, এরাও কিন্তু কেউ কারো দায়িত্ব নেয় নাই, আপনার আইন তারা যে করে দিচ্ছেন, উনিও এটা একটু বাতলাই দিছে, যে হ্যাঁ খালি 1858, যেহেতু 1950 সালের আইন, আর 1858 বলতে 100-200 বছর আগে আইনটি প্রতিস্থাপিত হয়েছে। তো ওই কথাগুলা তারাও এখানে অ্যাড করে দিচ্ছে, যে তারা এইটুক দিয়ে ক্ষমতা দিয়ে দেবে পুলিশরে, যে তারা অ্যাপ্লাই করবে। এবং আরেকটু অ্যাড করে দিচ্ছে যে পুলিশের তারা মাথা যাতে থাকে, তার শব্দটা খালি আটক করলেই হবে না। আরেকটু দেখি, ফৌজদারি কার্যবিধি 1898 5 নং আইন অনুযায়ী হোক না কেন, পূর্ববর্তী উপধারা অনুসারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট উপস্থাপিত কোনো ব্যক্তিকে তার পক্ষে ম্যাজিস্ট্রেট নিকট উপস্থাপন করার পর আটক রাখা। এই যে এখানে একটা বলছে যে আদালতে হাজির করার আগে ম্যাজিস্ট্রেট নিকট উপস্থাপন করা পর্যন্ত আটক রাখা আইনানুগ হবে। অর্থাৎ ওসির নিকট আপনি, মানে তার কাছে যে ওসির কাছে যে রাখাটা রিজনেবল, আপনার কাছে বৈধ, সেটা এই কথাটা বলে দিচ্ছে যে কোনো সমস্যা হবে না। এবং ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করবে, ওসির কাছে রাখাটা সেটা বৈধ হবে। আরেকটু কথা বলছি, এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের ক্ষেত্রে তল্লাশি, যেটা আমি বলছি, জব্দ করা, তল্লাশি, জব্দ, তদন্ত করিবার জন্য সাব ইন্সপেক্টর পদমর্যাদা কোনো পুলিশ কর্মকর্তার যেরূপ ক্ষমতা রয়েছে, সরকারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত সকল মৎস্য কর্মকর্তা সেরূপ ক্ষমতা থাকবে। আগে কিন্তু মৎস্য কর্মকর্তা কোনো নিয়োগ নাই কিন্তু বলা হয়েছে, কিন্তু এই আইনের অধীন 1950 সালের যে আইনটি রয়েছে এখানে, অর্থাৎ মৎস্য কর্মকর্তা দেখেন, মৎস্য কর্মকর্তার যে ক্ষমতাটা থাকবে, একজন সাব ইন্সপেক্টরের সেই ক্ষমতাটা এখানে দিয়ে দিচ্ছে মৎস্য আইনে। এই আইনের অধীন কোন মৎস্য কর্মকর্তা কোন পুলিশ কর্মকর্তাকে জব্দকৃত কারেন্ট জাল 30 দিন অতিক্রান্ত হওয়ার পর ধ্বংস করতে পারবে। এবং পুলিশ কর্মকর্তার একটা ক্ষমতা দিল যে 30 দিনের অতিক্রান্ত হওয়ার পর কি ধ্বংস করতে পারবে, এর একটা এমসিকিউ। যদি না ইতিমধ্যে কোনো দাবি করিয়া থাকে, অথবা জাল সম্পর্কে তার আইনগত দাবি সম্পর্কে কোনো প্রকার কার্যধারা কোনোভাবে গ্রহণ করে হয়ে থাকে। এনে একটু বুঝেন, যে সে যদি রিজনেবল দেখাইতে পারে যে এই জালটা আমার জাল না, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি এত টাইম দিয়ে দিছে 30 দিন,
অতি জব্দ করার কতদিন, 30 দিন অতিক্রম হওয়ার পর যদি ধ্বংস করতে পারবি, তবে সব দাবি যদি সঠিক থাকে সেটার কোনো এই কার্য দ্বারা গ্রহণযোগ্যতা নাই। তাহলে স্যার আমরা এটা এই যে, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বলো। মৎস্য কর্মকর্তা কি স্যার জাল আটক করে আর কি স্যার এটা ই করতে পারবে, ব্যবস্থা নিতে পারবে? হুম হুম হুম। যেহেতু তার এই মানে কি আইনে স্যার এখানে আটকের ছয় ধারা ক্ষমতা বলে আছে দিছে, স্যার? ছয় বলছে যে মৎস্য পুলিশ সাব ইন্সপেক্টর জব্দ করবে, তল্লাশি সবকিছু করবে। সে সেটার কতদিন জব্দকৃত করুন, কারণ 30 দিনের অতিক্রান্ত হওয়ার পর ধ্বংস করতে হবে। অর্থাৎ বলছে কি, তুমি যখন মামলাটা হবে তখন আদালত প্রেয়ার পাঠাবা একজন সাব ইন্সপেক্টর হিসেবে। তখন আদালত নির্দেশ দিবে যে যেহেতু সে লিখে দিবে যেহেতু এটার একটা নির্দিষ্ট টাইম প্রেয়ার 30 দিনের মধ্যে ধ্বংস করার বিধান রয়েছে, সেহেতু আপনি এটা দ্রুত, যেহেতু এই জালটি এত মিটার এত ব্যবহার করছিল, এটা দ্রুত ধ্বংস করার অনুমতি প্রদানে মর্জি হয়। জাস্ট এই কথা লিখে দিলে ম্যাজিস্ট্রেট সাথে সাথে একটা অর্ডার শিট দিয়ে দিবে। এটা দিলেই সে ধ্বংস করতে পারবে, সমস্যা সমস্যা নেই। অর্ডার বলেই একজন এটা তো এসপি স্যার একজন এসপি পুলিশ দিবে। পারবে। হ্যাঁ পুলিশ পারবে। মৎস্য কর্মকর্তা কি করবে স্যার, সেম কাজটাই করবে? হ্যাঁ একই, এখান যে পুলিশে যেহেতু দিচ্ছে, মৎস্য কর্মকর্তার তো আইন তো এই দেয়, তখন তারা জানে যে এটা পুলিশ করতে পারে, পুলিশের কাজ পুলিশ করুক, সমস্যা নেই। তাদেরকে একটা অবগত দিতে পত্র দিতে পারো। এটা যদি মনে করে যে একটা অনুলিপি মৎস্য কর্মকর্তাকে দিলাম, সেটা আবার তদন্তের স্বার্থে ডকাটে যদি রাখতে পারে, সমস্যা নাই, যে এটা আমি তাদেরকে অবগত করা হয়েছে। বোঝো নাই কথাটা? জি স্যার। এইরকম, আর কিছু না। তাহলে আজকে আমাদের এই আলোচনা বিষয় তিনটাই। এখানে এখানে যে আর কিছু ছিল দায় মুক্ত, এগুলো দরকার নাই, বাতিল বাতিল এগুলো দরকার না। আমরা আর এ আইনে আরেকটা আইন করবো, যে বিষ প্রয়োগ যেটা বলছিলাম ওইটা ওখানে অ্যাড হয়েছে, এটা দরকার নেই। আজকে যেহেতু আমরা এখানে তিনটি ধারা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা প্রথম দেখলাম। চার, মৎস্য বিক্রয়ের নিষিদ্ধকরণের কথা বলা রয়েছে। চারের ক, কারেন্ট জাল নিষিদ্ধকরণ। আমি এগুলো দিয়ে দিচ্ছি, আমি এখনই কপি করে দেখেন কপি হয় কিনা। হ্যাঁ হয়েছে, এখান থেকে যে অনেকে আবার বইয়ে বইয়ে আসে না, এটা সবার সবার কি বইয়ে আসে এটা? এটা কি আছে স্যার সবার আমার বইয়ে? বইতে না, বাংলাদেশ হ্যান্ডবুকে নাই, যেটা 14 সালের সংশোধনী, এটা হ্যান্ডবুকে নাই, আছে না স্যার 24 এটা? সালের। মানে এগুলো কি আইন কি আউট করে দিছে নাকি আপনাদের? না, এগুলো তো এমসিকিউ পরীক্ষায় আছে, এবং 13 সালের শক্ত এগুলো মেন বা আউট স্যার করে দিল। এটা স্যার হ্যান্ডবুকে তো পাওয়া যাবে তাই না স্যার, পুলিশ হ্যান্ডবুকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা ওই যে সে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চারে হচ্ছে আমরা মৎস্য বিক্রয় তার- নিষিদ্ধকরণ। হ্যাঁ তারপর কি, চঞ্চলদা কি বললেন? আমি যে আমি যে পুলিশ হ্যান্ডবুকে যেটা আছে 24-এর সংশোধনী 24, ওইটার ভিতরে এটা নাই, কিন্তু আমার ওই যে ডুপ্লিকেট সার্টিফিকেট গুলো যেটা আছে ঝামেলা থাকে, ওইটার ভিতরে ডুপ্লিকেট আছে যেগুলা, আমার। ডুপ্লিকেট এগুলা ওগুলো অনেক ঝামেলা থাকে, নকল মকল দিয়ে কোনো মতো চালাই দেয় আর কি। এটা তো গুরুত্ব সবাই যে পড়ে, যে কামরুজ্জামানের নাকি সাইফুল ইসলাম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি অলরেডি, পরের থেকে আনছিলাম সাইফুল। ও এখান থেকে আবার ইয়ে হয় না, এটা আবার ট্রান্সলেট করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কোথায় গেলাম? আচ্ছা, তাহলে আমরা চারে হচ্ছে মৎস্য বিক্রয় নিষিদ্ধকরণ, চারের ক কারেন্ট জাল নিষিদ্ধকরণ, তারপর হচ্ছে পাঁচে দণ্ড দেখলাম, আর ছয় দেখলাম আমরা কি, পাঁচের ক হচ্ছে বাজেয়াপ্ত করার ক্ষমতা শুধু হচ্ছে আদালত। আর ছয় দেখলাম যে বিনা পণের গ্রেপ্তার। গ্রেপ্তারের ক্ষেত্রে জাস্ট একটা রেডিং দিবেন। এখানে গ্রেপ্তার মূলত করতে পারবেন দুইটা কন্ডিশন মূলত, এই দুইটা কন্ডিশন। তবে আপনি আটক করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, জব্দ করতে পারবেন, সবই করতে পারবেন। এখানে আটক রাখার ব্যাপারে একটু বিধান দিচ্ছে, যে এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আটক রাখা যাবে, একটা ফৌজদারি কার্যবিধি, আমরা এটা জানি। এরপর আবার আটক রাখা বৈধ হবে কখন, যখন যতক্ষণ পর্যন্ত ওসির কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা বৈধ হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির না করা পর্যন্ত। এরপর আবার তল্লাশি জব্দ করার ক্ষেত্রে তল্লাশি অর্থাৎ মৎস্য কর্মকর্তার যে ক্ষমতাটা রয়েছে, যে একদম সাব ইন্সপেক্টর পদমর্যাদা, এই এমসিকিউ এইটুক এইটুক পড়তে যায় আমাদের, একটু পড়তে হয় অনেক সময়। ইন্সপেক্টর নিম্ন নয়, আমরা যেটা পড়বো এখানে সাব ইন্সপেক্টর যে মৎস্য বলা রয়েছে, আরেক আরেক জায়গায় বলা হচ্ছে ইন্সপেক্টর নিম্ন নয়, ওইটা আমরা দেখবো। তো এই খেয়াল রাখতে হবে। এবং কোন আইন কোন সালের কত সালে কোন ধারার বিধানগুলো একটু খেয়াল রাখা লাগবে, কারণ যদি আন্দাজে মারা যাবে না, কারোর সাথে তর্ক করা যাবে না যে এখানে এই বিধানে বলা রয়েছে। আর যখন আপনার আইন পড়বেন, আইন নিয়ে স্টাডি করবেন, তখন সবসময় একটু ঠান্ডা থাকার চেষ্টা করবেন, যে আপনি আইন পড়তেছেন মানে আপনি একটা রিজার্ভেশনে আসতেছেন। মানে আইনটাকে যখন জানবেন তখন মনে করবো যে একটু নিজের কার্টেসি থাকবে সব সময়, যে আইন আমি জানি এবং এখানে বলা রয়েছে। কোনো অযথা কারোর সাথে পক পক করা, তর্ক করা, অধিক মানে ব্যাক ব্যাক করা
দরকার নাই, মানে বেশি জানানো জাহির করা দরকার আছে, আমি এই পারি। ঠিক আছে। সবচেয়ে বড় কথা, আইন মুখস্থ করার চেয়ে আইন যদি বুঝে বুঝে জেনে যে নিজেকে কভার করতে পারেন সবচেয়ে ভালো। ওই তিনটা মুখস্থ করে গেলেন, একবার ঠাস ঠাস করে বলে দেয় এই সব পড়া শুরু করে দিছে না, আসলে ভিতরে কি আছে। সবসময় গরুর রচনা পড়ে গেছেন, বাহ্যিক যা দেখছেন ভিতরে তা দেখেননি। এই জন্য গরুর মাঝে মাঝে লেজটা তোলা করতে হয়। আমি বলি, ভাষা শুনলেও শুধু খারাপ শোনা যায়, কিন্তু মাঝে মাঝে গরুর লেজটাও তোলা করতে হয় যে আসলে কি আছে। তো এরকমই স্টাডি যখন করবেন সবকিছু একটু হেডলাইনটা ভিতরেও আপনাকে দেখতে হবে, তাহলে সেটা আপনি মোটামুটি সেটা পড়াশোনাটা সেটা কি হবে, এই গভীরতা পাবে। ঠিক আছে। আর আমলযোগ্য, যেহেতু এটা আমলযোগ্য আমরা জানি, এটার দরকার নেই। এই যে এখানে একটু দেখেন সাথে কি করছে, অপর আমলযোগ্যতার কথা বলছে। অবশ্যই আমলযোগ্য, আমলযোগ্য এই আইনটি হচ্ছে আমলযোগ্য, এইটুকু মনে চক্র চলবে 7 ধারা। আর এখানে বলছে কোন আদালত, মৎস্য কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক পদে নিম্ন নহে এরূপ কোন পুলিশ কর্মকর্তা কর্তৃক অভিযোগ দায়ের অথবা প্রতিবেদন ব্যতীত কোন অপরাধ অপরাধ আমলের গ্রহণ করিবে না। এখানে অবশ্য আদালত থেকে যদি কেউ যা আদালতে মামলা করে, ওকে। মৎস্য কর্মকর্তার কাছে যায় যদি অভিযোগ দেয়, তারা যদি এজাহার করে, ওকে। একজন সাব ইন্সপেক্টরের কাছে যদি আইসা যদি মামলা অভিযোগ দায়ের করে, অর্থাৎ এদের কোনো প্রতিবেদন ব্যতীত আদালত বা কেউ আমলে গ্রহণ করবে না। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু সাতের খটা। যে তিন, প্রথম হচ্ছে আদালত, পর হচ্ছে মৎস্য কর্মকর্তা, পর হচ্ছে পুলিশের উপপরিদর্শক, এগুলি খেয়াল রাখবেন। একটু রিডিং পড়ার একটু জাগান আপনাদের ভিতরে। রিডিং মোটামুটি খালি সারাদিন পড়লেন, সকালে শুরু করছেন যে 2 ঘন্টা পড়ছে বই শেষ না। আজকে একটা ধারা পড়েন, একটা ধারা পড়ে ওই যে আমার যে ফর্মুলা যে সিস্টেম বলছি যে 5টা বিষয় রয়েছে, প্রত্যেকটা নোট করেন, দেখেন আপনি মোটামুটি 3 মাসের ভিতরে এর ফলাফলটা পাবেন। এখন কে কতটুকু করতেছেন জানি না। তাহলে আজকে আমরা মৎস্য অধিকার পড়বো, আর কালকে থেকে আমাদের সাক্ষ্য আইন শুরু হবে। কালকে থেকে সাক্ষ্য আইনের প্রত্যেক দিন একটা করে ধারা পড়বো। প্রত্যেক ক্লাসের শেষে আমরা একটু 2 মিনিট বিরতি দিব, দিয়ে আমরা অন্য ক্লাসে যাব, ঠিক আছে। আমি ক্লাসটাকে ওইভাবে সাজাইছি, প্রতিদিন একটা করে ধারা, প্রত্যেকে খাতা কিনবেন, আলাদা খাতা করবেন সাক্ষ্য আইনের জন্য। উদাহরণ দিব, ওইটা আবার গ্রুপেও দেওয়ার চেষ্টা করব, যেহেতু আবার আমাদের ক্লাসটি রেকর্ডেড, ওগুলো ক্লাসে পাবেন। মোটামুটি চেষ্টা করছি বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর জন্য। এই জন্য একটা করে, যেহেতু 166টি ধারা, তাই না? যেহেতু 166টি ধারার ভিতরে মোটামুটি আমরা 100 পড়া লাগবে না, 60-70টা ধারা পড়লেই হয়ে যাবে। কিন্তু আমাদের 168টি ধারা টাচ করতে হবে, টাচ করতে হবে সবগুলাই। কিন্তু আমাদের 40-50টা মোটামুটি যদি ভালো করে পড়তে হয় পরীক্ষার জন্য এনাফ, কিন্তু আমাদের টাচ করতে হবে সবগুলাই। আজকের কোনো প্রশ্নে কোনো সমস্যা আছে কারোর আলোচনায়? বা আজকের আলোচনায় কারোর সমস্যা আছে? কোথায় গেল চঞ্চল দা? নেটের সমস্যা নাকি? কারো শোনা যাচ্ছে না? আজকে আলোচনা এই পর্যন্তই, কারো কোনো সমস্যা না থাকলে আজকে শেষ করব। কালকে এখান থেকে আবার আমরা এমসিকিউ তৈরি করবো। এই সাদেক, সাদেক কয়ে গেল, নতুন একজন ছাত্র। সালাম স্যার। হ্যাঁ, বুঝতে পারছো, তুমি তো নতুন আসছো, সমস্যা নাই। তুমি যে যেটা বলছো এটা আবার রেকর্ড হবে, এটা আমরা তোমার রেকর্ডের লিঙ্কটা দিয়ে দেবো না, সমস্যা নেই, আবার রিপিট নিতে পারবা। আর প্রতিদিন ক্লাসে জয়েন দিবা ঠিক মতো, ঠিক আছে? শুনতে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, ঠিক আছে, আজকে আলোচনা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।